দেখো, তো আজকে আমরা পড়বো হচ্ছে ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা ফার্স্ট আমাকে বলো যে আলো আলো জিনিসটা কি? বলো, আলো জিনিসটা কি? আলো জিনিসটা হচ্ছে এক প্রকার কি তরঙ্গ, ঠিক কি না? হ্যাঁ। ঠিক কি না? এখন এই যে তরঙ্গ, আমরা চ্যাপ্টার 6 এ যখন পড়ছি তখন এই তরঙ্গের টাইপ একরকম, চ্যাপ্টার 7 যখন পড়বো তখন এই তরঙ্গের টাইপ একরকম, চ্যাপ্টার 8 যখন পড়বো তখন এই তরঙ্গের টাইপ অন্যরকম। আমরা জানি যে আলো নিয়ে অনেক কাইন্ড জানি কি বিজ্ঞান জগতে আছে। তার আলো হচ্ছে বেসিক্যালি একটা তরঙ্গ। তো তরঙ্গ মানে আমরা কি জানি? তরঙ্গ মানে আমরা জানি হচ্ছে একটা মাধ্যমে চলবে, মাধ্যমের কণাগুলোকে কি কি করবে? সঞ্চালিত করবে, কিন্তু কি হবে না? স্থায়ী কোণে স্থানান্তরিত হবে না তো এই যে কণাগুলো। ওকে, কিন্তু আলো তরঙ্গ, আলো হচ্ছে এক বিশেষ রকমের তরঙ্গ। কিরকম তরঙ্গ বলো তো? আলো কিরকম তরঙ্গ? আলো হচ্ছে তারের চুম্বক তরঙ্গ, ঠিক কি না? হ্যাঁ। এটা সবাই জানো তো নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আলো তারের চুম্বক তরঙ্গ, আমাকে বলো যে এই তারের চুম্বক তরঙ্গ এই কথাটার মানেটা আসলে কি? তারের চুম্বক তরঙ্গ কথাটার মানেটা আসলে কি? খেয়াল করো, নর্মালি আমরা তরঙ্গ মানে কি জানি বলো তো? নর্মালি আমরা তরঙ্গ মানে জানি আহ আমাদের ঠিক এরকম একটা ইয়া থাকবে, তো ওখানে হচ্ছে আমাদের কি একটা তরঙ্গ কি হবে বলতো? সঞ্চালিত হবে এরকম করে, ঠিক কি না? ঠিক কি না? এটা হচ্ছে আমাদের কি আমরা নর্মাল তরঙ্গ বলে জানি। কিন্তু তারের চুম্বক তরঙ্গ এটা কেন বিশেষ করে তারের চুম্বক তরঙ্গ হলো, বা এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে তারের চুম্বক তরঙ্গ হচ্ছে তোমার এমন একটা তরঙ্গ, যে তরঙ্গ তোমার যে তরঙ্গের ক্ষেত্রে তোমার তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র কি হবে? পরস্পর লম্ব ভাবে থাকবে, পরস্পর সমকোণে থাকবে। তোমরা যদি একটু বইটা খুলো, বইয়ের এই চ্যাপ্টারের প্রথম ছবিটা খেয়াল করো, 7.1। এখানে খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর কি আমাদের তড়িৎ, ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ই, ঠিক আছে, পরিবর্তনশীল কি তড়িৎ ক্ষেত্র। আর জেড অক্ষ বরাবর কি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। কথা বুঝতে পারছো? এই যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, এই দুইটার ক্রস গুণনের কারণে আমরা হচ্ছে একটা জিনিস পেয়ে থাকি, ওটার নাম হচ্ছে পয়েন্টিং ভেক্টর। কি ভেক্টর? পয়েন্টিং ভেক্টর। খেয়াল করো, আমাদের পয়েন্টিং ভেক্টর এস ইকুয়ালস টু হচ্ছে, পয়েন্টিং ভেক্টর এস ইকুয়ালস টু হচ্ছে 1 বাই মিউ নট ইনটু ই ক্রস বি। ঠিক আছে, মিউ কি জিনিস ভাইয়া? মিউ কিন্তু এখানে কিন্তু মিউ কিন্তু আমাদের ইয়া না, কি বলে এটাকে, এই যে কি বলে এটাকে, প্রতিসরণাঙ্ক না। ঠিক আছে, মিউ হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। তোমরা এখনো চৌম্বকের চ্যাপ্টার গুলো পড়ো নাই, সো ওইখানে পড়লে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে আমাদের ই কি? ই হচ্ছে আমরা সবাই জানি তড়িৎ ক্ষেত্র, তাই না? আমরা পড়ে আসছি এফ বাই কিউ অথবা সি ইনটু কিউ বাই আর স্কয়ার। আর বি হচ্ছে কি? চৌম্বক ক্ষেত্র। তো যেহেতু আমাদের হচ্ছে তিনটে অক্ষ, তোমরা একটু ছবিটা দেখলেই বুঝবা। তো ওই ছবিতে খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর ই কে লিখছে, জেড অক্ষ বরাবর বি কে লিখছে। তার মানে কি, যে কোনো দুইটা লম্ব অক্ষ বরাবর বা সমকোণে অবস্থিত এরকম দুইটা অক্ষ বরাবর কি হবে? তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কাজ করবে। তাদের ক্রস গুণন, তোমরা বলো তো, আমরা যদি ক্রস গুণন করি, তাহলে ক্রস গুণন করার ফলে আমরা যে আউটপুটটা পাবো, ওই আউটপুটটা যে দুটাকে ক্রস গুণন করছে তাদের দুইটার সাথে কি লম্ব না? বলো তো। আমরা যদি এরকম লিখি যে হচ্ছে মনে করো সি একটা ভেক্টর, সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এ ভেক্টরের দিক যেই দিকে আর বি ভেক্টরের দিক যেই দিকে, তাদের দুইজনের সাথে কি সি ভেক্টর লম্ব কিনা? লম্ব। তাহলে ই ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্বভাবে অবস্থিত, এটা আমরা জানি। এবং তাদের ক্রস গুণনের ফলে আমরা তৃতীয় একটা অক্ষ বরাবর আমরা কি পাই? একটা পয়েন্টিং ভেক্টর পাই, যেটা মূলত তাড়িৎ চুম্বক তরঙ্গের দিকটা নির্দেশ করে। এইটুকু বোঝা গেছে? আচ্ছা, তো নরমাল জিনিসপত্র এখানে খুব বেশি ঘাবড়ানোর কোনো কিছু নাই। তোমাদেরকে সাজেশন দিব, তোমরা হচ্ছে প্রথম ইয়েটা মানে 7.1 তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ 7.1, এটা তোমরা একটু নিজেরা আস্তে আস্তে একটা বুঝে বুঝে পড়ে নিবা, কেমন? 7.1, 7.2 এইটুকু তোমরা একটু নিজেরা আস্তে আস্তে বুঝে বুঝে পড়ে নিও, এখানে খুব বেশি আর তেমন কোনো কিছু নেই। তো আমরা হচ্ছে আস্তে এই যে মানে পরবর্তী এটা যাই আর কি। তো আমাকে বলো তরঙ্গের ইকুয়েশন, বলো তরঙ্গের ইকুয়েশন আমরা কি জানি? বলো। আমরা জানি তরঙ্গের ইকুয়েশন y ইকুয়ালস টু a sin
2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, ঠিক কিনা বলো তো? মানে অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন সবাই তরঙ্গ পড়ে আসছো না? পড়ে আসছো। অথবা আমরা জানি, আমরা কিন্তু এটাও জানি যে y ইকুয়ালস টু a sin ওমেগা টি। বলতো এইটা আর এটা এক জিনিস না? এক জিনিস। এখানে আমরা যদি লিখি ওমেগা টি প্লাস অথবা মাইনাস ডেল্টা, তাহলে কিন্তু আমাদের কি এক জিনিস, ঠিক আছে? তো এইখানে তোমরা একটু আমাকে বলো এই ওয়াইটা কি আসলে? এই ওয়াইটা কি? এই ওয়াইটা হচ্ছে, খেয়াল করো, এই ওয়াইটা হচ্ছে তরঙ্গের উপরিস্থিত কোন কণার সরণ। কিরকম ভাইয়া? তোমরা আমাকে বলো তো, আমি এখানে যে তরঙ্গটা আঁকছি, এই যে মনে করো ও থেকে এ পর্যন্ত যে তরঙ্গটা আঁকছি, এই যে আমি এখানে একটা ঢেউ আঁকলাম, এই যে ঢেউ তোমাদের সাইন কার্ভের মতো আঁকলাম, এটা আসলে কি বলো তো? এটা আসলে কি? এটা হচ্ছে তোমার এইখানে এই যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর অনেকগুলো কণা ছিল। কি ছিল? অনেকগুলো কি ছিল বলো? তোমরা দেখতে পাচ্ছ? অনেকগুলো কণা ছিল। কি ছিল? এক্স অক্ষ বরাবর বরাবর অনেকগুলো কণা ছিল। এইবার ওই কণাগুলোর মধ্যে এই কণাটা উঠছে এতটুকু, এই কণাটা উঠছে এতটুকু, এই কণাটা নামছে এতটুকু, এই কণাটা আবার উঠছে এতটুকু, এখানে যে কণাটা সে উঠছে আবার এতটুকু। এই যে কণাগুলোর উপরে নিচে যেই সরণ, ওই সরণের শীর্ষবিন্দু গুলাকে সংযোগ করেই আমরা এই সাইন কার্ভটা পাইছি। কথা বোঝা গেছে? তাহলে আমাদের এই ওয়াইটা হচ্ছে আমাদের তরঙ্গের উপরিস্থিত কণার সরণ। কণার কি সরণ? আচ্ছা, ল্যামডাকে তোমরা জানো তরঙ্গের কি? তরঙ্গ দৈর্ঘ্য। আমাকে বলো এই যে ভি, এই ভিটা কি বলো? এই ভি হচ্ছে তরঙ্গের বেগ। বেগ তো ঠিক আছে, কার বেগ? তরঙ্গের বেগ। এবার বলো তরঙ্গের বেগ কোনটা? তরঙ্গ কতটুকু স্পিডের সামনে যাচ্ছে ওইটা তরঙ্গের বেগ, নাকি তরঙ্গ কতটুকু স্পিডে উপরে নিচে নামতেছে, এই যে আমাদের হচ্ছে উপরে উঠে নিচে নামে, নাকি এই বেগটা হচ্ছে এই ভি? কোনটা? উপরে নিচে। না, উপরে নিচে উঠে কে? উপরে নিচে, ওই যে উপরে নিচে উঠে কে? কণা। তাই না? আমি বলছি না উপরে নিচে উঠে কে? কণা। তাহলে উপরে নিচে উঠার জন্য যে বেগ, ওইটা হচ্ছে আমাদের কণার বেগ। আর তরঙ্গের বেগ কোনটা? তরঙ্গের বেগ হচ্ছে তরঙ্গ কত দ্রুত সামনে বা পিছনে যাচ্ছে। কথা বুঝতে পারছো? এই তরঙ্গটা কিন্তু অগ্রগামী তরঙ্গ। তোমরা পড়ছো না অগ্রগামী তরঙ্গের সমীকরণ? পড়ছো না? আমাদের এই যে তরঙ্গটা আমি লিখছি y = a sin 2 pi lambda into vt minus x, এটা কি তরঙ্গ? অগ্রগামী তরঙ্গ। এটাও বেসিক্যালি অগ্রগামী তরঙ্গ, এটা একটু রিফর্ম করে আমাদের এটা লিখছে। আচ্ছা, তো অগ্রগামী তরঙ্গ মানে কি? যে তরঙ্গে কি হয়, বস্তু থাকে না, স্থির না, যে তরঙ্গ সঞ্চালিত হয়, তাই না? সামনের পিছনে ছোটাছুটি করে। তাহলে এই যে ভি তরঙ্গের বেগ, এটা হচ্ছে আমাদের তরঙ্গটা কত দ্রুত সামনে আছে, তার মানে কোনটা? তার মানে হচ্ছে আমাদের এই বরাবর হচ্ছে আমাদের ভি। কথা বুঝতে পারছি? এবার বলো আমরা তাহলে কর্নার বেগ কেমনে পাবো ভাইয়া? কর্নার বেগ পাওয়ার জন্য সিম্পলি ওই কর্নারটাকে কি করবা, এই ওয়াই কে কি করবা, সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবা, ডিফারেন্সিয়েশন করবা। তোমরা বলো তো, আমরা যেখানে কিছু বেগ নিতে গেলে ভি কষ্ট কত? ডিএস ডিটি না? বলো তো বেগ কত? বেগ হচ্ছে সরণের প্রথম অন্তরীকরণ কিনা? তাহলে আমরা হচ্ছে কর্নার বেগ পাইতে গেলে কি হবে? কর্নার বেগ পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এবার তোমরা ডেরিভেটিভ করো এখানে। তাহলে তোমাদের এখানে এ আসবে 2 পাই বাই ল্যামডা, এখানে বাইরে চলে আসবে। তাহলে এখানে আমার আসবে হচ্ছে 2 পাই ভি ভি এ ডিভাইডেড বাই ল্যামডা, সাইন হয়ে যাবে cos 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। বলো ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের কর্নার বেগ। এবার বুঝতে পারছো কর্নার বেগ আর তরঙ্গের বেগের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে এখানে এটাকে বলি আমরা y1, তাহলে এটা হচ্ছে আমাদের কি? আচ্ছা, y1 বলার আগে আগে আমাকে বলো এইখানে যে আমরা x লিখছি, এই x টা কি? এই x টা কোনটা? এই x টা কি? এই x টা হচ্ছে আমাদের পথ পার্থক্য। x টা কি ভাইয়া? পথ পার্থক্য। x হচ্ছে আমাদের পথ পার্থক্য। পথ পার্থক্য বলতে কি বোঝায় খেয়াল করো। মনে করো আচ্ছা সেকেন্ড, ওকে। মনে করো আমাদের একটা তরঙ্গ এইখান থেকে শুরু হইছে, ক্লিয়ার? আর একটা তরঙ্গ মনে করো লাল তরঙ্গটা এইখান থেকে শুরু হইছে, ঠিক আছে? তাহলে আমাকে তোমরা বলো তো এই যে লাল তরঙ্গটা আমার এই যে এতটুকু পিছে আসছে না?
এতটুকু পিছিয়ে আসছে না, এইটা হচ্ছে তার দশা পরিবর্তন। এটা তার কি দশা পরিবর্তন। এই দশা পরিবর্তন কোনটা ভাইয়া? এই যে আমি এখানে ডেল লিখছি না, এই ডেল হচ্ছে কি দশা পরিবর্তন। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বলো দশা পরিবর্তন ঠিক আছে, বাট দশা মানে অ্যাকচুয়ালি কি একটা কৌণিক দূরত্ব বোঝায়, একটা অ্যাঙ্গেল বোঝায়। তাহলে তোমরা এখানে বলো এখানে কি আসলে অ্যাঙ্গেলের ডিফারেন্স ঘটছে নাকি আসলে এক্স অক্ষ বরাবর একটা পথের ডিফারেন্স ঘটছে? পথ। পথের ডিফারেন্স ঘটছে। তো অ্যাকচুয়ালি এখানে একটা পথের ডিফারেন্স ঘটছে, এইটাই আমাদের কি পথ পার্থক্য। মজার ব্যাপার হচ্ছে এই পথ পার্থক্যের সাথে এই যে কি দশা পার্থক্য কি আমাদের সুন্দর করে জড়িত। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা দেখবো হচ্ছে আসলে কেমনে করে এই পথ পার্থক্য দশা পার্থক্য গুলো কি জড়িত। এগুলো যদিও তরঙ্গ চ্যাপ্টারে পড়ে আসার কথা, বাট আমি তাও এখানে একটু বলে রাখতেছি। তাহলে আমরা মনে করে বললাম y1 একটা তরঙ্গ, সেটা হচ্ছে আমাদের a sin 2π/λ vt minus x1। y2 মনে করো একই মাধ্যমে আরেকটা তরঙ্গ a sin, এবার বলো যদি একই মাধ্যমে আরেকটা তরঙ্গ হয় তাহলে তোমরা বলো v কি চেঞ্জ হবে? বলো তো। না। v চেঞ্জ হবে না। মাধ্যম একই হলে কি হবে না? দেখো v ইকুয়ালস টু f ল্যামডা। একটু বলে রাখছি, দেখো এই f ডিপেন্ড করে কার উপর বলো? f ডিপেন্ড করে সোর্সের উপর। কার উপর? সোর্সের উপর। সোর্স সেম হলে f চেঞ্জ হবে না। কিরকম ভাইয়া? ভাইয়া মনে করো একটা শব্দ, মনে করো আচ্ছা মনে করো আমি পুকুর পাড়ে দাঁড়ায় একটা শব্দ করলাম। তাহলে মনে করো আমার আরেক ফ্রেন্ড পুকুরের পানিতে সাঁতার কাটতেছিল, বা সে হচ্ছে পানির ভেতরে ছিল, মানে সে পানিতে ডুব দিয়েছিল। তাহলে সে কি আমার শব্দটা শুনবে না? অবশ্যই শুনবে। তো শব্দটা যখন আমাদের বায়ুতে ছিল তখন শব্দের কম্পাঙ্ক যা, শব্দ যখন পানিতে গেছে তখন শব্দের কম্পাঙ্ক কি তা। কেন শব্দের কম্পাঙ্ক তা? কারণ শব্দের সোর্স কি একই সোর্স। শব্দ যখন বায়ুতে ছিল তখন শব্দটা যেই সোর্স থেকে বের হইছে, শব্দ যখন পানিতে গেছে তখন কি সোর্স চেঞ্জ হইছে? সোর্স চেঞ্জ হয় নাই। সুতরাং এফ হচ্ছে তোমাদের সোর্স চেঞ্জ হলে তবে এফ চেঞ্জ হবে, নাহলে কি হবে না, চেঞ্জ হবে না। বি হচ্ছে ডিপেন্ড করে কার উপরে? বি হচ্ছে ডিপেন্ড করে মিডিয়ামের উপরে। কার উপরে? মিডিয়াম বা মাধ্যমের উপরে। আর ল্যামডা কার উপর ডিপেন্ড করে? ল্যামডা হচ্ছে এই যে ভি আর এফ এর উপর ডিপেন্ড করে। তাহলে এবার তোমরাই বলো, যেহেতু একই মিডিয়ামে আমাদের কাজ করতে হবে, তাহলে এখানেও কি তরঙ্গের বেগ ভিটা ভি থাকবে, শুধুমাত্র আমাদের x2 চেঞ্জ দিতে পারে, ঠিক কিনা? আচ্ছা, এবার তোমরা বলো যে একটা তরঙ্গের দশা কোনটা? খেয়াল খেয়াল রাখবে, একটা তরঙ্গের দশা বলা হয় সাইনের পরে যেটা বসে ওইটাকে কি বলা হয়? দশা বলা হয়। তাহলে আমাদের এই যে পুরোটাই আমাদের কি দশা, ঠিক কি না? এবার আমরা দশা পার্থক্যটা বের করব। তাহলে দশা পার্থক্যটা বের করি। মনে করো হচ্ছে আমি বললাম, তাহলে লিখো যে দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য, তাহলে তোমরা বলো যে আমি কি লিখবো? দশা পার্থক্য কি লিখবো? আমি হচ্ছে y2 মাইনাস y1, মানে y2 মাইনাস y1 অ্যাকচুয়ালি আমাদের এইটা থেকে এটা বিয়োগ করবো, ঠিক কি না? তাহলে এখানে আমাদের কি যাচ্ছে? সরি সরি সরি, আমি একটু ভুল করছি। এই পুরোটা দশা না অ্যাকচুয়ালি, আমি বলতেছি এক সেকেন্ড। এই পুরোটা আমাদের দশা না। ওয়েট, আচ্ছা এখানে তোমরা একটু খেয়াল করো, এই যে এই পাশে একটু খেয়াল করো, y ইকুয়ালস টু হচ্ছে a sin ওমেগা টি প্লাস মাইনাস ডেল্টা। ঠিক আছে, আমাদের এই প্লাস মাইনাস ডেল্টা এটা হচ্ছে অ্যাকচুয়ালি দশা। তাহলে আমরা এটার সাথে যদি মিলাই এখানে বলতে চাই, তাহলে এখানে দশা কত বলো তো? এখানে অ্যাকচুয়ালি দশা কত আমাদের? আমাদের এখানে দশা হচ্ছে 2π/λ x2 মাইনাস 2π/λ x1, তাই না? তাই না বলো তো? তোমরা খেয়াল করো এখানে কি আছে? 2π/λ vt নাকি? এবার তোমরা বলো এই যে v/λ, এই যে খেয়াল করো 2π রাখলাম, এখানে v/λ, এখানে t। বলো v/λ মানে কি? f না? f। তাহলে 2πft, 2πf মানে কত? ওমেগা, ঠিক কি না? তাহলে ওমেগা টি। খেয়াল করো এই যে ওমেগা টি। তাহলে ওমেগা টি লিখা আর 2π/λ vt লেখা কি একই জিনিস। ক্লিয়ার? তাহলে দশা হচ্ছে আমাদের বেসিক্যালি কোনটা? আমাদের বেসিক্যালি হচ্ছে এই যে এই পার্টটা দশা, মানে যেটাতে আমাদের টাইমটা নাই, তো এটা গুণ হবে অবশ্যই। তাহলে এটা গুণ করে আমরা লিখলাম। তাহলে এবার খেয়াল করো 2π/λ যদি আমরা কমন নিই তাহলে কি আসে? x2 মাইনাস x1 আসে না? তাহলে এখান থেকে আমরা 2π/λ কমন নিব। কমন নেওয়ার পরে বলো তো তাহলে কি আসে? x2 মাইনাস x1 মানে কত? ডেল x লিখতে পারি না? বলো, ডেল x কি লিখতে পারি? এই ডেল x মানে কি? এই ডেল x মানে কি? এই ডেল x মানে হচ্ছে আমাদের পথ পার্থক্য। এই ডেল x মানে কি?
পথ পার্থক্য। পথ পার্থক্য। আচ্ছা, ওকে। তো আগে যে এই যে আগে যে বলছিলেন ভাইয়া x1 মানে পথ পার্থক্য, x1 মানে বেসিক্যালি পথ পার্থক্য না, x1 হচ্ছে মেইনলি দশা। একটা দশাতে সে কি আগায় আছে বা পিছায় আছে, তো ওই দশার পরিবর্তনের কারণে কি হবে, একটা পথ পার্থক্য তৈরি হবে। আচ্ছা, তাহলে তাহলে আমরা কি পেলাম যে হচ্ছে দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা গুণ কি পথ পার্থক্য। তাহলে এখানে দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্যকে আমরা কি দিয়ে প্রকাশ করব, আমরা ডেল দিয়ে প্রকাশ করব। কি দিয়ে, ডেল দিয়ে। তাহলে আমরা পেলাম যে হচ্ছে আমাদের দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা গুণ পথ পার্থক্য। ক্লিয়ার? এবার খেয়াল করো, আমরা যদি কোন একটা তরঙ্গ নিয়ে কাজ করি, আমি ওই তরঙ্গটা, একই তরঙ্গটা আমি আবারও আঁকলাম। তোমরা বলো তো এই তরঙ্গের সব জায়গায় কি আচরণ সমান, সবখানে কি তরঙ্গের কণার আচরণ সমান, বলো তো? না। এইখানে 0, ঠিক কি না? এইখানেও কি 0, আবার এইখানে সর্বোচ্চ, ঠিক কি না? আবার এইখানে কি বিপরীত দিকে সর্বোচ্চ, রাইট? আবার এইখানে সর্বোচ্চ না একটু কম, এইখানে আবার সর্বোচ্চ না একটু কম। তার মানে কি বিভিন্ন দিকে আমাদের কি বিভিন্ন রকম আমাদের আচরণ করে। কিন্তু একটা কথা মাথায় রাখবা, আমাদের তরঙ্গের ইকুয়েশন কত, a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, অথবা কি a sin ওমেগা t প্লাস মাইনাস ডেল। এখানে আমাদের যে বিস্তার a, এটা কি কনস্ট্যান্ট না বলতো? এই বিস্তারটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। তাহলে আপাতত এইটুকু জাস্ট হচ্ছে মাথায় রাখো, ঠিক আছে? এরপর আমাদের আসতেছে তরঙ্গ মুখ। আমাদের আসতেছে কি তরঙ্গ মুখ। তাহলে তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কাকে বলে আমরা জানি। তরঙ্গ হচ্ছে এক রকমের পর্যাবৃত্ত আন্দোলন, যা হচ্ছে কি মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে কি হয়, তরঙ্গ সঞ্চালিত হয়, কিন্তু মাধ্যমের কণাগুলোর কি করে না, কোনো স্থায়ী স্থানান্তর ঘটে না। মানে হচ্ছে আমাদের এইখানে যে কণাটা ছিল, একটু খেয়াল করো, এইখানে যে কণাটা ছিল ওই কণাটা এখানেই থাকবে, ওই কণাটা এই পাশেও যাবে না, এই পাশেও যাবে না, কণাটা ওখানেই থাকবে। ওইখানে থেকে সামনে এই যে কি উপর নিচে কি, ওইখানে থেকে উপর নিচে কি যে কি হবে, উপর নিচে সে কি লাফাবে, ঠিক আছে? সে লাফাবে, তার পাশের জনকে লাফাতে বাধ্য করবে, কিন্তু তারা কেউই কি করবে না, ওই যে মানে তাদের স্থান পরিবর্তন করবে না। ক্লিয়ার? এবার বলতে হচ্ছে তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ কি, তরঙ্গ মুখের সংখ্যা বললো কোন তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে তরঙ্গ মুখ বলে। সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথ। তাহলে তোমরা বলো তো সমদশা সম্পন্ন কণা বলতে কি বোঝানো হয়েছে? দেখো তো আমাকে, তোমরা বলো তো এইখানে এই যে বিন্দুটা এ বিন্দু আর এই যে বিন্দুটা বি বিন্দু, এরা কি সমদশা না? সমদশা। হ্যাঁ। এরকম আরো আছে না? আরো আছে। তাহলে এদেরকে নিয়ে যে গতিপথ বা যে সঞ্চার পথ, সেটা হচ্ছে কি তরঙ্গ মুখ। আবার আবার বলো তো এইখানে এইটা একটা কি, আবার সি বিন্দু এটা কি, এটা কি আরেকটা দশা। তাহলে বলো তো বি আর সি কি সমদশা নাকি বিপরীত দশা? অবশ্যই বিপরীত দশা। তো এরকম সি এর মতো তো আরো সামনের বিষয় আছে, তাদেরকে নিয়ে যে গতিপথ, এটা হচ্ছে আমাদের কি তরঙ্গ মুখ। তো হাইগেন্স একটা কথা বলছে, বিজ্ঞানী হাইগেন্সের নীতি। আমরা হাইগেন্সের নীতি আস্তে আস্তে পড়ি। আচ্ছা, তো হাইগেন্স কি বলছে খেয়াল করো। হাইগেন্স বলছে কোন তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু, কোন তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু। তাহলে আগে বলো তরঙ্গ মুখ মানে কি, তরঙ্গ মুখ মানে হচ্ছে সমদশা সম্পন্ন কণা, ঠিক কি না? সমদশা সম্পন্ন কণা মানে সমদশা সম্পন্ন কণা সমূহের কি সঞ্চার পথ, রাইট? তো মনে করো আমি বললাম যে আমার এই হচ্ছে আমার কি একটা তরঙ্গ, একটা তরঙ্গ মনে করি, একটা আমার তরঙ্গ, এইটা মনে করো আমার কি একটা সমদশা সম্পন্ন কণার সঞ্চার পথ। ক্লিয়ার? এইখানে অনেকগুলো কণা ছিল আর কি, মনে করো এই যে একটা কণা, এই যে একটা কণা, এগুলো আমাদের কি সমদশা সম্পন্ন কণা। কেননা আমাদের সমদশা সম্পন্ন কণা সমূহের যে সঞ্চার পথ, এটা হচ্ছে আমাদের কি তরঙ্গ মুখ। এবার বলো তো হাইগেন্স কি বলছে। হাইগেন্স বলছে হচ্ছে কোন তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু, দেখো এই যে তরঙ্গ মুখ আমরা আঁকছি, তাহলে এটা আমি লিখে রাখি, এটা হচ্ছে একটা কি তরঙ্গ মুখ। এবার বলো তরঙ্গ মুখের প্রত্যেকটা বিন্দু, আমাদের কাছে বিন্দু আছে, আছে, এক একটি অনুতরঙ্গের বা গণতরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। তোমাদেরকে প্রথমে কি বলছিলাম, প্রথমে বলছিলাম এটা হচ্ছে আমাদের কি সোর্স, এটা কি, এটা আমাদের কি সোর্স। এই সোর্সের কারণে যে তরঙ্গ তৈরি হয়েছে, ওই তরঙ্গের একটা তরঙ্গমুখ কি এরকম, ওই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু, হাইগেন্স বলতেছে ওই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু আবার কি করে, আবার এই যে এক একটা নতুন তরঙ্গের কি দেয়, নতুন তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। তার মানে কি ভাইয়া, তার মানে বোঝাচ্ছে
তার মানে হইলো, খেয়াল করো, এই যে আমার এই বিন্দুটা না, এই বিন্দুটার কারণে এখানে আরেকটা তরঙ্গ, এই বিন্দুটার কারণে আরেকটা তরঙ্গ, এটার কারণে আরেকটা তরঙ্গ, এটার কারণে আরেকটা, এটার কারণে আরেকটা, এরকম করতে করতে তরঙ্গ মুখের উপরে স্থিত সমদশা সম্পন্ন প্রত্যেকটা কণা আমার অপর একটা নতুন অনুতরঙ্গের কি উৎস হিসেবে গণ্য হয়। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? এবার হচ্ছে দেখো, তাহলে বলো তো, এই যে আমার এটার উপর আবার কি অনেকগুলো বিন্দু আছে না? অনেকগুলো বিন্দু আছে। আবার এর উপর অনেকগুলো বিন্দু আছে না? বিন্দু আছে। এর উপর আবার অনেকগুলো বিন্দু আছে না? অনেকগুলো বিন্দু আছে। তাহলে ওই প্রত্যেকটা বিন্দুর জন্য আবার কি হবে বলো তো? এই যে এক একটা কি হবে, নতুন তরঙ্গ তৈরি হবে, ঠিক কি না? এখানে কি হবে, এই যে একটা, 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 এরকম করে করে কি হবে, প্রত্যেকটা অনুতরঙ্গের জন্য, মানে প্রত্যেকটা বিন্দুর জন্য এক একটা কি হবে, অনুতরঙ্গ তৈরি হবে। ওই অনুতরঙ্গের আবার প্রত্যেকটা বিন্দুর জন্য আরো কি হবে, একটা তরঙ্গ তৈরি হবে। এরকম করে তরঙ্গটা আমাদের মূল তরঙ্গের বেগ নিয়ে, মূল তরঙ্গের সমান বেগ নিয়ে, তোমরা খেয়াল করো, ওই অনুতরঙ্গ গুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে কি করবে, সামনের দিকে চলতে থাকবে। কথা বোঝা গেছে? এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে, আমরা হচ্ছে সারা জীবন যে তরঙ্গ নিয়ে পড়াশোনা করছি, আমরা তরঙ্গটাকে হচ্ছে কি সাইন কার্ভ অনুযায়ী দেখি নাকি? যেহেতু y = a sin ওমেগা t, তো আমরা সাইন কার্ভ অনুযায়ী দেখি। তো তরঙ্গ কি শুধুমাত্র সাইন কার্ভ অনুযায়ী হয় না? তরঙ্গ আসলে কি কিরকম হয়? তো বেসিক্যালি তরঙ্গ হচ্ছে তোমাদের ছড়ায়, ঠিক কি না? তরঙ্গের গতিপথ তো আর সাইন কার্ভ না, নাকি? তরঙ্গের একটা কণা, ওই কণার কণার চলন কিরকম, ওই কণার চলনের গতিপথ কিরকম, সঞ্চারপথ কিরকম, সেটা হচ্ছে একটা কি সাইন কার্ভ। বাট তরঙ্গের কণা তো আর একটা না, অনেকগুলো কণা, লক্ষ লক্ষ কণা আছে, এগুলো গণে শেষ করা যাবে না। তো সবগুলো কণার মিলিত চলনের কারণে যে ইফেক্টটা হয়, ওই ইফেক্টটা কিরকম হয় বলতো? ওই ইফেক্টটা কোনো সাইন কার্ভ হয় নাকি হচ্ছে তোমার মাঝখান থেকে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে বলতো? থেকে সরাবে। মাঝখান থেকে সরাবে। তোমরা হচ্ছে সিম্পলি কিছু করা লাগবে না, পুকুরের পাড়ে একটা ঢিল ছুড়লে তোমরা জিনিসটা দেখছো, তোমরা জানো। তো তাহলে ভাই সাইন কার্ভটা কি? তাহলে সাইন কার্ভ হচ্ছে আমাদের y = এই যে সাইন কার্ভ হচ্ছে আমাদের y = a sin ওমেগা t প্লাস মাইনাস ডেল। মানে হচ্ছে তরঙ্গের উপরে স্থিত একটা কণা, ওই কণাটা কিরকম আচরণ করতেছে, এটা হচ্ছে আমাদের কি এই এই গ্রাফের মেইন উদ্দেশ্য। আমাদের এই গ্রাফটা কিন্তু আমাদের টোটাল তরঙ্গকে রিপ্রেজেন্ট করে না, মানে তরঙ্গকে রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে তরঙ্গে আসলে দেখতে কিরকম। তো তরঙ্গ তো কোনো জিনিস না, নাকি? তরঙ্গ বলে কোনো কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে কি তরঙ্গের কণা। এখন তরঙ্গের কণা তো অনেকগুলো আছে। তো তরঙ্গের সবগুলো কণার মিলিত আচরণ কিরকম? মিলিত আচরণ হচ্ছে একটা গোলকীয় অঞ্চল বরাবর তার কি হয়, ছড়িয়ে পড়ে, ঠিক কি না? তো তোমরা বলো তো, যে হাইগেন্সের নীতি কি ওই কথাটাই বলে না? বলো তো, হাইগেন্সের নীতি অনুযায়ী কি তরঙ্গ গলীয় অঞ্চল বরাবর ছড়িয়ে পড়ে, এটাই বলে কিনা? এটাই বলে কিন্তু। এটা একটু মাথায় রাখবা, তরঙ্গ মুখ কি আর হাইগেন্সের নীতিটা কি, একটা হাইগেন্সের নীতিটা একটু মুখস্থ রাখবা, হ্যাঁ। আর হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ দুইটাই হচ্ছে তোমরা একটু নিজেরা পড়ে নিবা। এগুলো সূক্ষ্ম জিনিস, সামান্য জিনিস, খুব কঠিন কোনো কিছু না। ক্লিয়ার? ওকে, এবার আসা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আলোর কি ব্যতিচার। আলোর আলোর ব্যতিচার, ইন্টারফারেন্স অফ লাইট। তোমাদের মনে আছে চ্যাপ্টার 6 পড়ানোর সময় একদম প্রথমে আমরা অনেকগুলো আলোকীয় ঘটনা লিখছিলাম, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, অপবর্তন, মনে আছে? ব্যতিচার। তো আমরা এখন ব্যতিচারটা পড়বো। তো ব্যতিচারের জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার, ব্যতিচারের জন্য আমাদের 1 নাম্বার যে জিনিসটা দরকার, ওইটা হচ্ছে আমাদের কি সুসংগত উৎস। কি দরকার? সুসংগত উৎস। সুসংগত উৎস বা কোহেরেন্ট সোর্স। সুসংগত উৎস। তো সুসংগত উৎস কি ভাইয়া? আগে আগে বলে রাখি, ব্যতিচার কি জিনিস। ব্যতিচার হচ্ছে দুইটা আলোক তরঙ্গের উপরিপাতন। কি বললাম? ব্যতিচার হচ্ছে দুইটা আলোক তরঙ্গের কি উপরিপাতন। দুই দিক থেকে দুইটা তরঙ্গ এসে, দুইটা আলোক তরঙ্গ এসে, ঠিক এরকম আর কি, এই যে এরকম, এই যে y1, এই যে y2, এরকমই দুইটা কি আলোক তরঙ্গ এসে যখন উপরিপাতিত হবে, মানে কি যখন মিলিত হবে, তখন তাদের লব্ধি আলোক তরঙ্গ হবে না একটা? তোমরা বলো তো, তোমরা যে ভেক্টর উপরে আসছো তোমরা জানো, তো যে কোনো কিছুর উপরে ওই যে উপরিপাতনের ফলে কি হয়, লব্ধি হয়। তাহলে দুইটা আলোক তরঙ্গ মিলে যে একটা লব্ধি আলোক তরঙ্গ হবে, ওই লব্ধি আলোক তরঙ্গের কারণে আমাদের যেইখানে আলোক তরঙ্গ দুটা আপতিত হবে, আলোক তরঙ্গগুলো আপতিত হবে কোথায়? যে কোনো একটা জায়গাতে মিলিত হবে না, যে কোনো একটা পর্দায় মিলিত হবে, বা যে কোনো একটা স্পেসে মিলিত হবে। তো দুইটা আলোক তরঙ্গ যেখানে মিলিত হবে, ওই মিলিত হওয়ার কারণে যে লব্ধি তরঙ্গ তৈরি হবে, ওই লব্ধি তরঙ্গটা আলোকীয়
আলোকীয় কি আলো ছায়ার ঘটনা ঘটাবে। আলোকীয় আলো ছায়ার ঘটনা মানে কি ভাইয়া, তোমরা বলো তো, এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা কোথাও কি এইখানে কি জিরো, এইখানেও জিরো, এইখানেও জিরো, এইখানেও জিরো, আবার এইখানে এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে কি সর্বোচ্চ। তাহলে বলতো একটা তরঙ্গ কখনো কি হবে, কখনো সর্বোচ্চ কি মানে সবচেয়ে বেশি আউটপুট দিবে, আবার কখনো কি আউটপুট জিরো দিবে, ঠিক কি না? তো যেহেতু আলোক তরঙ্গ, তার মানে কি, তার মানে হচ্ছে আলোটা কখনো কখনো আমরা আলো পাবো, কখনো আমরা আলো না পেয়ে কি পাবো, একেবারে অন্ধকার পাবো, রাইট? তাহলে আলোর ব্যতিচার হচ্ছে আমাদের কি, আমাদের দুটা উৎস থেকে দুই রকমের কি আসবে, আলোক তরঙ্গ আসবে। আলোক তরঙ্গ আসার ফলে কি হবে, তারা কি হবে, তারা তার উপরিভাজিত হবে, মানে তারা মিলিত হবে। মিলিত হওয়ার কারণে তাদের যে লব্ধি তরঙ্গটা ক্রিয়েট হবে, ওই লব্ধি তরঙ্গের যেই ফলাফলটা কখনো আমাদেরকে আলো দিবে, কখনো আমাদেরকে আলো দিবে না, আবার কখনো আলো দিবে, আবার কখনো কি আলো দিবে না। এই যে আলো দেওয়া আর না দেওয়ার যে ঘটনা, যে পর্যায়ক্রমিক ঘটনা, এই পর্যায়ক্রমিক ঘটনাটাকে বলা হচ্ছে ব্যতিচার। বুঝা গেছে? আপাতত বলো যে প্রাথমিক জিনিসগুলো বোঝা গেছে কিনা, আমরা তো ডিটেইলস পড়বো। তাহলে হচ্ছে আমি তাহলে কি বললাম, আমি বললাম হচ্ছে ব্যতিচার কি, ব্যতিচার হচ্ছে আমাদের দুই রকমের আলোক তরঙ্গের উপরিপাতন, ঠিক কি না? দুই রকমের আলোক তরঙ্গের উপরিপাতন। তাহলে দুই রকমের আলোক তরঙ্গের উপরিপাতনের জন্য দুই রকমের তরঙ্গ লাগবে না? তরঙ্গ লাগবে। তাহলে বলো দুই রকমের তরঙ্গের জন্য দুই রকমের উৎস লাগবে না, ঠিক কি না? একটা সোর্স থেকে দুই রকমের তরঙ্গ কি বের হইতে পারে? একটা সিঙ্গেল সোর্স থেকে দুই রকমের তরঙ্গ বের হইতে পারে? পারে না। একটা সোর্স থেকে শুধুমাত্র একটা তরঙ্গই বের হইতে পারে, রাইট? কারণ বলো তো কি, কারণ আমাদের ভি কষ্ট কত, এফ ল্যামডা। তো একই মাধ্যমের জন্য তো এফ এই যে ভি সেম, আবার সোর্স একই হইলে এফ ও সেম, সুতরাং ল্যামডাও সেম হবে, তার মানে এটা ভিন্ন তরঙ্গ হইলো না, একই তরঙ্গ হইলো, ঠিক কি না? তাহলে আমাদের যেহেতু তরঙ্গ লাগবে দুইটা, তাহলে আমাদের প্রত্যেকটা তরঙ্গের জন্য একটা একটা উৎস লাগবে, তাহলে আমাদের এখানে কি উৎস লাগবে দুইটা। মজার ব্যাপার হচ্ছে কি, ওই উৎসগুলোকে কি হওয়া লাগবে, সুসংগত উৎস হওয়া লাগবে। তাহলে সুসংগত উৎস কাকে বলে ভাইয়া, সুসংগত উৎস কাকে বলে? সুসংগত উৎস হচ্ছে এমন উৎস যে উৎস থেকে আমাদের নিশ্চিত যে তরঙ্গগুলা, ওই তরঙ্গগুলো কি হয় একই দশা পার্থক্যের থাকে, এবং কি থাকে, তাদের কি থাকে, ল্যামডার মান সেম থাকে। খেয়াল করো, সুসংগত উৎস হচ্ছে এমন উৎস যে উৎসগুলা থেকে কি নিশ্চিত যে তরঙ্গগুলো আমাদের বের হয়, ওই তরঙ্গগুলার ল্যামডা কি হয় বলতো, ল্যামডা কি হয়, ল্যামডা কি হয়, ল্যামডা সমান হয়। তরঙ্গগুলা তরঙ্গ দুইটার কি তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাদের বিস্তার কি হয়, তাদের বিস্তার কি হয়, তাদের বিস্তার হচ্ছে প্রায় সমান হয়, কি হয়, বিস্তার প্রায় সমান হয়। এবং তারা একটা নির্দিষ্ট কি কনস্ট্যান্ট দশা পার্থক্যে থাকে। তাহলে আমি কি লিখবো এখানে, নির্দিষ্ট দশা পার্থক্য নাকি, নির্দিষ্ট নির্দিষ্ট দশা পার্থক্য। তার মানে কি বললাম, ব্যতিচার হচ্ছে আমার কি, ব্যতিচার হচ্ছে আমার দুই রকমের আলোক তরঙ্গের উপরিপাতনের ফলাফল। দুই রকমের আলোক তরঙ্গ উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গ তৈরি হবে, ওই লব্ধি তরঙ্গের যে বিস্তারটা, ওই বিস্তারটা কখনো বেশি হবে, কখনো কি হবে, কম হবে। এই কম বেশি হওয়ার কারণে কখনো আমরা আলো পাবো, কখনো আমরা কি অন্ধকার পাবো। এই আলো পাওয়ার এবং অন্ধকার পাওয়ার পর্যায়ক্রমিক ঘটনা হচ্ছে আমাদের কি, ব্যতিচার। তাহলে যেহেতু তরঙ্গ লাগবে দুইটা, তাহলে তরঙ্গের জন্য অবশ্যই কি লাগবে, দুইটা উৎস লাগবে। এই দুটো উৎসকে কি হইতে হবে, সুসংগত উৎস হইতে হবে। সুসংগত উৎস মানে কি ভাইয়া, সুসংগত উৎস মানে হচ্ছে আমাদের প্রথমত দুইটা উৎস থেকে যে নিশ্চিত তরঙ্গ, তাদের তরঙ্গ দৈর্ঘ্য সমান হইতে হবে, তাদের বিস্তারটা প্রায় সমান হতে হবে, আর তারা মানে ওই দুটো তরঙ্গ একটা নির্দিষ্ট দশা পার্থক্যে থাকতে হবে। এই দুটো না হলে সুসংগত উৎস হবে না, আর সুসংগত উৎস না হলে ব্যতিচার হবে না। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে কি বললাম, তাহলে ব্যতিচারের শর্ত কি, ব্যতিচারের শর্ত হচ্ছে সুসংগত উৎস হওয়া লাগবে। তো সুসংগত উৎস হওয়া মানেই কি, তরঙ্গদ্বয় সমান হওয়া, বিস্তারদ্বয় প্রায় সমান হওয়া, আর দশা পার্থক্য একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট দশা পার্থক্য হওয়া, ঠিক কি না? তাহলে ব্যতিচারের শর্ত হচ্ছে সুসংগত উৎস হওয়া। আবার সুসংগত উৎস হওয়ার শর্ত হচ্ছে এ 1 2 3। তাহলে বলতো এ 1 2 3 এরা ব্যতিচার হওয়ার শর্ত না, বলতো? ব্যতিচারের শর্ত কি, সুসংগত উৎস হওয়া। আবার সুসংগত উৎস শর্ত হচ্ছে কি 1 2 3। তাহলে এই 1 2 3 যেহেতু সুসংগত উৎস, এবং সুসংগত উৎসের শর্ত যেহেতু ব্যতিচার মানে এটা যেহেতু কি ব্যতিচারের একটা শর্ত, তাহলে এই 1 2 3 আমরা এই তিনটাকে ব্যতিচারের শর্ত বলতে পারি না,
বলতে পারি। তো পরীক্ষা যদি আসে, অনুধাবন আসতে পারে যে ব্যতিচারের শর্ত লিখো, কি লিখবে ভাইয়ারা? উৎস সংগত উৎস হওয়া লাগবে, তারপর তরঙ্গদৈর্ঘ্যের ল্যামডা যে তরঙ্গ দৈর্ঘ্য সমান হওয়া লাগবে, বিস্তারদয় প্রায় সমান হওয়া লাগবে, নির্দিষ্ট দশা পার্থক্য বজায় রেখে চলতে হবে। পারবা তো? হ্যাঁ। আচ্ছা, 4 নাম্বার শর্ত হচ্ছে, মানে 4 নাম্বার শর্ত না, মানে হচ্ছে ব্যতিচার হওয়ার আরেকটা শর্ত হচ্ছে উৎসকে খুব কাছাকাছি থাকতে হবে। কি হচ্ছে কি করতে হবে? উৎসকে খুব কাছাকাছি থাকতে হবে। উৎসকে খুব কাছাকাছি থাকতে হবে কি ভাইয়া? আমরা যে দুইটা তরঙ্গ নিয়ে কাজ করব, ওই দুইটা তরঙ্গ দুইটা উৎস থেকে তৈরি হবে না? দুইটা তরঙ্গ দুইটা উৎস থেকে নির্গত হবে না? দুইটা উৎস থেকে নির্গত হবে। ওই দুইটা উৎস কি খুব কাছাকাছি থাকবে। মনে করে একটা যদি এখানে থাকে, আর একটা থাকবে কি একদম এখানে, একদম কাছাকাছি থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর লাস্ট ফাইনাল হচ্ছে উৎসকে খুব সূক্ষ্ম হতে হবে। উৎসকে খুব সূক্ষ্ম কি হতে হবে। আচ্ছা, মিটিং এর টাইম প্রায় শেষ, আমি শেষ করছি, তোমরা হচ্ছে আবার জয়েন করো।